তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কারওয়ান বাজার। বিপাকে 1200 দোকানের শত শত ক্রেতা বিক্রেতা। বারবার ধর্ণা দেওয়ার পরও 1 বছর ধরে বকেয়া 4 কোটি টাকা। বিল পরিশোধ নিয়ে একে অন্যকে দোষারোপ। আমাদের কিন্তু বিল বাকি নেই। এই মাসে বিলটা আছে, এই বিলটা কিন্তু আমার পরিশোধ। প্রচন্ড গরম, কাস্টমার ঢুকে না তেমন একটা। কেন আমরা এই ড্রাইভার নিব? আমরা কেন অন্ধকারে থাকবো? ডিপিডিসি সিটি কর্পোরেশনের কাছে যে পরিমাণ টাকা পায়, আমার জানা মতো আমাদের কাছে এই পরিমাণ টাকা সিটি কর্পোরেশন পায় না। আমার কাছে এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে কোনো কেউ যোগাযোগ করে নাই। কন্ডেম ঘোষিত ভবন, তাহলে বিদ্যুৎ বিল কেন দেব? তাহলে চলে যাক। কন্ডেম ঘোষিত ভবন, তাহলে ব্যবসা বন্ধ করে দিই, তাহলে তো হয়ে গেল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবসরের 13 বছর পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ খোদ গ্রামীণ ব্যাংকের। সুবিধা দিয়েছেন পরিবারকে, বিভ্রান্তিকর তথ্য দাবি আইনজীবীর। পুঁজি ছাড়াই বনে গেছেন বিলাসবহুল রিসোর্টের মালিক। বেনজিরের সহায়তায় গাজীপুরে বিঘার পর বিঘা জমি দখল করে নির্মাণ ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। বিনিময়ে 25% মালিকানা। কোটি টাকার সর্বাধুনিক আইসিইউ সুবিধা ব্যবহারের অভাবে পড়ে আছে অবহেলায়। মহানগর হাসপাতালে 10 বছরের নিয়োগ মাত্র একজন চিকিৎসক। নজরে আনার পর মন্ত্রী দিলেন আশ্বাস। বৃষ্টির ঢলে 4 দিন ধরে বিপর্যস্ত সিলেট। আবারও বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারার পানি। লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে। নগরীতেও জলজট। সুনামগঞ্জে ভেঙেছে সড়ক। তিন দিন ধরে অন্ধকারে কারওয়ান বাজারের 3টি মার্কেটের 1200 দোকান। 1 বছরের বিল বাকি থাকায় ডিপিডিসি বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়। ব্যবসায়ীদের দাবি, তারা ঠিকমতো বিল পরিশোধ করলেও বকেয়া রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 4 কোটি টাকা বাকি থাকলেও ডিএনসিসি বলছে গত 1 বছরে পরিশোধ করেনি প্রায় 3 কোটি টাকা। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। তীব্র গরম, ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই মোমবাতি জ্বালিয়ে বেচাকেনার চেষ্টা। এভাবেই 3 দিন ধরে বিদ্যুৎবিহীন চলছে রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট ও সুপার মার্কেটের অন্তত 1200 দোকান। কারণ কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি। তবে এজন্য পরস্পরকে দুষছে উত্তর সিটি কর্পোরেশন ও দোকান মালিক সমিতি। ব্যবসায়ীদের দাবি, ঠিকমতো বিল দেওয়া হলেও সিটি কর্পোরেশন তা পরিশোধ করেনি। তাই গত 1 জুন বিদ্যুতের লাইন কেটে দেয় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি। আমরা এক একটা দোকানে অন্তত 3000, 3200, 2800, 2400 এরকম বিল আসে। আমাদের কিন্তু বিল বাকি নেই। এই মাসে বিলটা আছে, এই বিলটা কিন্তু আমার পরিশোধ। আমার মনে হয়, আমার জানা মতো আমার দোকানে যে আজকে 899 থেকে মার্কেটটা দিছে, আমার কাছে মনে হয় 10টা বিলও পাবে না। প্রচন্ড গরম, কাস্টমার ঢুকে না তেমন একটা। খুচরা না বেচতে পারলে তো আমাদের তেমন একটা হয় না, ঠিক আছে, বিদ্যুৎ না থাকার কারণে। কেন আমরা এই ড্রাইভার নিব? আমরা কেন অন্ধকারে থাকবো? ডিপিডিসি সিটি কর্পোরেশনের কাছে যে পরিমাণ টাকা পায়, আমার জানা মতো আমাদের কাছে এই পরিমাণ টাকা সিটি কর্পোরেশন পায় না। আর ডিপিডিসি বলছে 12 মাস ধরে বিদ্যুৎ বিল দিচ্ছে না সিটি কর্পোরেশন। এখন পর্যন্ত 3,97,35,733 টাকা পাওনা ডিপিডিসি। বিল পরিশোধের জন্য 2 দফায় গত 18 এপ্রিল ও 5 মে সিটি কর্পোরেশনকে চিঠি দেয় ডিপিডিসি। অবগত করা হয় ব্যবসায়ীদেরও। এরপরও কারো কোনো সাড়া পায়নি বলে জানান ডিপিডিসির কর্মকর্তারা। আমার কাছে এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে কোনো কেউ যোগাযোগ করে নাই। বিল যদি পেমেন্ট করে একটা অ্যামাউন্ট, অথবা দিবে 2-1 দিনের ভিতরে একটা, যদি ওনাদের একটা ইয়ের ভিতরে আসবে, টাকাটা দেওয়ার মধ্যে যদি চলে আসে আমরা লাইন দিয়ে দেব। আমরা লাইন দেওয়ার জন্যই এখানে বসে আছি। তবে ডিএনসিসি কর্মকর্তাদের দাবি, ব্যবসায়ীরা বিল না দেওয়ায় তা পরিশোধ করতে পারছে না সিটি কর্পোরেশন। তারা যেটা মনে করছে যে কন্ডেম ঘোষিত ভবন, তাহলে বিদ্যুৎ বিল কেন দেব? তাহলে চলে যাক। মার্কেট ওয়াইজ অবশ্যই আমাদের কাছে আপনার ডকুমেন্ট চাইলে আমরা দিতে পারবো যে কোন মার্কেটে কত টাকা কত মাস আমরা বকেয়া আছে, এটা বলা আছে। কারওয়ান বাজার স্থানান্তর নিয়ে ব্যবসায়ী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে বৈপরীত্য চলছে অনেক দিন ধরেই। এর মধ্যে 2019 সালে চিকেন মার্কেটকে অব্যবহার্য হিসেবে চিহ্নিত করে ডিএনসিসি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল,
পরিস্থিতি কেমন আসলে সেটা কিন্তু আমরা আমাদের সহকর্মী আলতাফ হোসেনের রিপোর্টে আমরা দেখলাম। তবে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমি আপনাদেরকে একটু দেখাই। ক্যামেরাবন্দিতে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যাতায়াত কিন্তু আছে। এই যে রাজধানী কেন্দ্রিক পাইকারি সবচেয়ে বড় আড়ত কারণ বাজার, যেটিতে বিকিকিনির অন্যতম একটি মাধ্যম, যেখান থেকে খুচরা পর্যায়ে আমরা পণ্য পাই, ডিউ থেকে শুরু করে পাইকারি যে আড়ত, সেখানে সব কিছু কিন্তু এখানে আছে, খুচরা থেকে পাইকারি পর্যায়ের সব কিছু আমরা দেখতে পাই। তবে এখনকার যে চিত্র আমরা যদি একটু দেখাই যে ভিন্ন কথা বলছে, কেননা আমরা জানতে পেরেছি যে জুনের যে 1 তারিখ সকাল 11টা থেকে হচ্ছে এখানকার যে বাজারে যে কারেন্ট চলে গিয়েছে, এরপর থেকে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কারেন্ট আসার কোনো নাম নেই। তবে এখনকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একটু যদি এগিয়ে আমরা দেখি যে এখনও পর্যন্ত এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু গরমে সিদ্ধ হওয়ার মতো অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে একটু একজন ব্যবসায়ী যে একটু মোম জ্বালিয়ে, যেখানে মোমের অল্প একটু আলো আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে, এই আলো জ্বালিয়ে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে বিকিকিনির যে পরিস্থিতি সেটা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বলতে পারি যে অন্যান্য যে দোকান সেখানে কিন্তু লাইটের যে আলো নিভু নিভু করে জ্বলছে অনেকটা, যেটি আমাদের ক্যামেরা বন্দিতে আমরা যদি আলোকিত দেখতে পেলেও যখন ক্যামেরার আলো চলে যাবে তখন কিন্তু পরিস্থিতি একবারে অন্ধকার। তাদের যে এই বিকিকিনি পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই কিন্তু নেমে গেছে বলে আমরা বলতে পারি, কেননা ব্যবসায়ীরা বলছেন তাদের যেখানে প্রত্যেক দিন আয় ছিল 50,000 থেকে লাখ টাকা, সেখানে কিন্তু নেমে গেছে আজকের প্রায় 5 থেকে 10,000 টাকা। অনেকেই বলছেন তাদের সকাল থেকে এখনো পর্যন্ত বনি বানাও হয়নি। তবে এই ক্ষেত্রে যে এই যে জটিলতা, সেটি কিন্তু একজন আরেকজনকে দায় করছে বা হচ্ছে একে অপরের ঘাড়ে দোষ চাপানোর মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেননা যেখানে ডিএনসিসি বলছে যে এখানকার যে ব্যবসায়ীরা তারা তাদের বিল পরিশোধ করেনি, অন্যদিক থেকে ডিপিডিসি বলছে যে বিল পায়নি। কিন্তু ব্যবসায়ীদের যে মন্তব্য সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, তারা বলছেন তাদের যে আয় ব্যয় হিসেব বা হচ্ছে তাদের যে বিল পরিশোধ করার কথা তারা কিন্তু সেটা কিন্তু প্রতি মাসে দিয়ে দিচ্ছেন। তাহলে কারসাজিটা কোথায় হচ্ছে? ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে গত মাসখানেক আগেও কিন্তু এখানে যে ডিএনসিসি অঞ্চল 5-এর যে কার্যালয় ছিল সেটিও কিন্তু চলে গেছে এখান থেকে স্থানান্তরিত হয়ে। এর পরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্যবসায়ীদের যে টানাপোড়েনের যে বিষয়টি সেটি কিন্তু বরাবরের মতোই আছে। সর্বোপরি বলা যায় যে এখনো পর্যন্ত এই যে বিদ্যুতের যে কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। গত 3 দিন যাবতে কিন্তু অন্ধকারের ভিতরে তারা তাদের ব্যবসা কার্যক্রম মোমবাতি জ্বালিয়ে, কেউ ছোট লাইট জ্বালিয়ে, কিন্তু রিচার্জেবল লাইট জ্বালিয়ে কিন্তু তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। আমরা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে রাজধানী কারণ বাজার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারণ বাজারে। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। অবসরের 13 বছর পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ তুলল তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা জানান, ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারকে সুবিধা দিয়েছেন তিনি। তবে ডক্টর ইউনূসের আইনজীবীর দাবি, একটা বিশেষ গোষ্ঠী ডক্টর ইউনূসের অর্জন সুনাম সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। বাবার শিষ্ট ছেলে, দুষ্ট ছেলে এখন লুবে পড়েছে বাবার পকেট, লোভ লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেট মাইরের একটি চেষ্টা করছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ গ্রামীণ ব্যাংকের। প্রতিটা বইয়ে 1.67 টাকা উনার সেই সময় 13 বছর আগে বেশি নিয়েছেন, এবং এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ ব্যাংক থেকে সোজা বাংলায় লোপাট করেছেন তিনি এবং তার পরিবার। আজকে ডক্টর ইউনূসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী, কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে? তাহলে এতদিন কেন চুপ ছিল গ্রামীণ ব্যাংক? কর্তৃপক্ষকে, সেই সময়ের কর্তৃপক্ষ যেহেতু ওনার হাতে ছিলেন, ওনারই লোকরা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, আপনি জানেন যে পরিচালনা পর্ষদরা ওনারই লোকজন ছিলেন, সেহেতু ওনারা এইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসেনি। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের, সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী, তারা এটা সহ্য করতে পারে না। ইউনূস কোন অভিশাপে পড়ছেন তারও জবাব দিয়েছে গ্রামীণ ব্যাংক। এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন, তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন, তাদের অর্থকে তিনি
তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন, তাদের অভিশাপ তার উপর পড়েছে। ডক্টর ইউনূস যখনই যায় তখনই সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর থাকে একটা লিখিত আবেদন থাকে, ফ্রি ইনভাইটেশন, ইফ ইউ হ্যাভ এ টাইম কাপ অফ টি উইথ আস। এর আগে রোববার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাতের অভিযোগে করা দুদকের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ডক্টর ইউনূস ও তার আইনজীবী। তারই জবাবে সোমবার হাইকোর্টে সংবাদ সম্মেলন করেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সহায়তায় গাজীপুরে বিঘার পর বিঘা বনের জমি দখল করে গড়ে তোলা হয় ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। অভিযোগ রয়েছে যার বিনিময়ে তাকে দেয়া হয় রিসোর্টের 25 ভাগ শেয়ার। শুধু তাই নয়, পুলিশের ভয় দেখিয়ে দখলে নেয় কৃষি জমিও। আর এসব করা হয়েছে তৎকালীন স্থানীয় প্রশাসনের যোগসাজশে। ভেঙে ফেলা হবে অবৈধ স্থাপনা বলছে জেলা প্রশাসক। রাজিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। শালগজারি ঘেরা বনের ভেতর বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজিরের দাপটে সরকারি বন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে 5 তারকা মানের এই রিসোর্ট। অভিযোগ উঠেছে গাজীপুরের বারুইপাড়া মৌজার নলজানি এলাকায় কৌশলে বনের ভেতরে প্রথমে ব্যক্তি মালিকানা কিছু জমি ক্রয় করেন। পরবর্তীতে বেনজির আহমেদের অদৃশ্য ক্ষমতায় আশপাশের 6 একর 70% বনের জায়গা দখল করে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে দখল করে নেওয়া হয় 3 একর কৃষি জমি। জনশ্রুতি রয়েছে বিলাসবহুল রিসোর্টটির দখল বাণিজ্যে মাথা হিসেবে থেকেই 25% শেয়ার পেয়েছিলেন বেনজির। প্রথম বলছে যে 20 লাখ টাকা বিঘা দিব, কিন্তু 20 লাখ টাকা বিঘা তো দেয় না। ওই আর পুলিশের ভয় দেয়, জমির কথা কইলে এই হচ্ছে বেনজির আছে, পুলিশের ডিজি যে বেনজির, হ্যাগোর সামনে মানুষের কথাই বলে না বয়ে। যারা বন জঙ্গল কাইটা খাইতেছে, যারা বড় বড় রিসোর্ট করতেছে, তাগরন্তে টেয়া পয়সা নিয়া তারা কত সুন্দর বালা। এতদিনেও দখলদারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারেনি কেউ, নাকি দায়িত্ব এড়িয়ে গেছেন সবাই? এর উত্তর জানতে প্রথমেই ভাওয়াল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সময় সংবাদ। তবে ভাওয়াল রিসোর্ট নিয়ে কথা বলতে যেন অদৃশ্য এক ভয়ের ছায়া। বন্যপ্রাণী ডিভিশনে 7টা, আর ওখানে প্রায় 20টার উপরে আমরা উচ্ছেদ করার পরে 2টা ডিএফও একসাথে বদলে হয়েছে। অনেকের অভিযোগ দখলদারদের কাছ থেকে সুবিধা নিয়ে দিনের পর দিন নীরবে থেকেছে স্থানীয় বন বিভাগ। তবে দুদক ও আদালতের তৎপরতায় যেন নড়ে চড়ে বসতে চাইছে জেলা প্রশাসন। বিজ্ঞ আদালতের রায় পেয়েছি, এখন আমরা আমাদের যে প্রসিডিউরটা সম্পন্ন করে উচ্ছেদে চলে যাব। এদিকে অবৈধ দখলের অভিযোগ এনে গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মালিক শওকত আলী রাসেল সহ 4 জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা ঠুকে দিয়েছেন ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি সিলেট নগরে প্রবেশ করছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত 20 এলাকার বাসিন্দারা। থই থই পানি সিলেট নগরীতে। সড়ক ঘরবাড়ি ছাড়িয়ে পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণেও। বর্ষার আগেই ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এবারও প্লাবিত হয়েছে নগরীর শতাধিক এলাকা। জলমগ্ন অবস্থায় রাত দিন পার করছেন কয়েক লাখ বাসিন্দা। ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি যখন উন্নতির দিকে ছিল, তখন এক রাতের ভারী বর্ষণেই সুরমা কুশিয়ারার পানি আবারও বিপদসীমার উপরে উঠেছে। এতে 7 উপজেলার 3 লাখের বেশি মানুষ ঝুঁকিতে আছেন। রোববার রাত থেকে সকাল পর্যন্ত 226 মিলিমিটার বৃষ্টিপাতে কোমর ও হাঁটু সমান পানিতে দুর্ভোগ সীমাহীন। কাজকর্ম বন্ধ হয়ে চরম বিপাকে নগরবাসী। অফিসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখন পর্যন্ত তো পানি প্রশাসনিক ভবনে রয়েছে। রাতে 2টা থেকে শুরু হয়েছে, ফজর পর্যন্ত পানি ছিল, এরপরে পানি আবার একটু কমছে। এখন মোটামুটি 108 থেকে 10 ইঞ্চি পানি কমছে। হালকা বৃষ্টিতে যদি পানি উঠে যায় তাহলে আমরা এই হার্ট অফ দ্য সিটিতে থাকি। পানি ঢুকে গেছে, কারেন্টও নেই এলাকার। শহর নগরীর নির্মাঞ্চল তলিয়ে ঘরবাড়ি, এলজিইডি, ওসমানী মেডিকেল কলেজে পানি ঢুকে যখন দুর্দশার চরমে, তখন লন্ডনে বসে নীরব দর্শক মেয়র। জনপ্রতিনিধিদের দুর্গত মানুষের পাশে না পেয়ে ক্ষোভ ছাড়েন অনেকে। প্যানেল মেয়র আইছে, মেয়র তো লন্ডন। আজ কিন্তু এখন বর্তমানে আমাদের লোকে তো দেখা সাক্ষাৎ হয় নাই, আর 3 দিন 4 দিন ধরে তো আমাদের পানিবন্দী অবস্থায় আছে। এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি 5 দিন ধরে বিপদসীমার উপরে থাকায় বাঁধের বেশ কয়েকটি স্থান ভেঙে পানি প্রবেশ করছে।
নগরবাসীর দাবির পরও সুরমা নদী খননের উদ্যোগ না নেওয়ার ফলে একটু বৃষ্টিতেই পুরো নগর পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে পরিত্রাণ চান সকলে। সিলেট নগরীর জতরপুর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের শাহজালাল উপশহরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি শাহজালাল উপশহরের যে ব্লকে, এই ব্লক সহ শাহজালাল উপশহর অর্থাৎ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সবচেয়ে অভিজাত আবাসিক এলাকা। শাহজালাল উপশহরের 8টি ব্লকেই কম বেশি পানি প্রবেশ করেছে। এই এলাকাটি এবং প্রধান সড়ক সহ অনেক জায়গায় ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সব জায়গায় কিন্তু পানিবন্দী হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি, কোনো জায়গায় আরও বেশি পানি। এই পানি কিন্তু আজকে সারা রাতে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা বেড়েছে, কিন্তু তার আগেও প্রায় 3-4 দিন ধরে এই এলাকায় জলাবদ্ধতা বা পানি উঠে গেছে। সুরমা নদীর পানি গতকালকে দুপুরে বিপদসীমার নিচে নেমে গিয়েছিল, কিন্তু সারা রাত বৃষ্টি 214 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সকাল পর্যন্ত 226 মিলিমিটারও বেশি বৃষ্টিপাত হয়েছে, যার কারণে সিলেটের বেশ কিছু এলাকা, প্রায় শতাধিক এলাকায় পানি বন্দী হয়ে পড়েছে মানুষজন। সিলেটের 42টি ওয়ার্ড রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন এলাকার 42টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ এলাকার মানুষই এই দুর্গতির মধ্যে পড়েছেন। এতে এবং এছাড়া আরও যেই উপজেলাগুলো আছে, প্রায় 60টি উপজেলা পানি এখনও মানুষ দুর্গতিতে রয়েছে। সুরমা নদী এবং কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর উঠার কারণে, এবং এই 4টি পয়েন্টে কিন্তু গত 4-5 দিন ধরে বিপদসীমার উপরে রয়েছে, যার কারণে যে সমস্ত এলাকায় পানি প্রবেশ করেছে সেই জায়গা থেকে পানি নামছে খুবই ধীর গতিতে। এবং এই নদীগুলো সুরমা এবং কুশিয়ারা প্রত্যেক পয়েন্টটিতে মাত্র 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে পানি নামছে, যার কারণে মানুষের দুর্গতি কমছে না। প্রায় 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে রয়েছে, এবং বিশেষ করে এই নগরীর পানিগুলো নামছে না সুরমা নদীর তার কারণে। এবং সুরমা নদী খননের ব্যাপারে বারবার তাগিদ দেওয়ার পরেও সুরমা নদী তেমনভাবে খনন করা হচ্ছে না, এবং এই সুরমা নদীর যতদিন পর্যন্ত খনন করা না হবে ততদিন পর্যন্ত এই বৃষ্টি হলে অভিজাত এলাকা বা সিলেট নগরীর পানি কোনোভাবেই কমবে না, এমনটি বলছেন পানি বিশেষজ্ঞরা। সব কিছু মিলে মানুষের দুর্গতি বর্ষা এলেই বেড়ে যায়। সব জায়গায় মানুষ একটা আতঙ্কে থাকে, বৃষ্টি মানেই আতঙ্ক, বৃষ্টি পানি বেড়ে যাবে, এবং পানি বেড়ে যাওয়ার পরে এই সমস্ত অভিজাত এলাকা সব এলাকার মানুষ পানিতে ডুবে থাকে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার চেষ্টা চালানো হচ্ছে, বারবার খাল যেগুলো ছড়া যেগুলো আছে সেগুলো দখলমুক্ত করা হচ্ছে, তারপরেও কোনোভাবে এই নগরবাসীকে এই পানি মুক্ত করা যাচ্ছে না। এই অবস্থা থেকে সকলেই পরিত্রাণ চাচ্ছেন এবং নগরবাসী ক্ষোভ ঝেড়েছেন। নগরবাসী যেখানে ক্যামেরা পেয়েছেন সেখানে এসে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। মোটামুটি এই ছিল গত কালকে সারা রাত্রে বৃষ্টির ফলে যে আবার নতুন এলাকা প্লাবিত হয়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। সর্বাধুনিক আইসিইউ পড়ে আছে তালাবদ্ধ, বন্ধ এইচডিইউ রুম, সুসজ্জিত অপারেশন থিয়েটার, তবে সিজারিয়ান বাদে হয় না কোনো অপারেশন। আছে সর্বাধুনিক ডেন্টাল সার্ভিসের ব্যবস্থা, তবে সবই অকার্যকর চিকিৎসকের অভাবে। সপ্তাহে 2 দিন হয় আলট্রাসোনোগ্রাম আর এক্স-রে। সব থেকেও যেন কিছুই নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা মহানগর জেনারেল হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ার জটিলতায় প্রায় অকেজো প্রতিষ্ঠানটি, তবে মন্ত্রীর আশ্বাস শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। কথায় আছে নখদন্তহীন বাঘ, কথিত সেই বাঘের দেখা মিলবে পুরান ঢাকার বাবুবাজারে মহানগর জেনারেল হাসপাতাল। এই নগরে একটা আইসিইউ যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা হয়তোবা ভুক্তভোগীরাই হাড়ে হাড়ে টের পেয়েছেন। বিশেষ করে সরকারি হাসপাতালে তো কথাই নেই, অথচ এই হাসপাতালটিতে এমন অলস পড়ে আছে 8 থেকে 10টি আইসিইউ মেশিন সহ পুরো বেড। করোনাকালীন সময়ে 8 বেডের এই আইসিইউ ইউনিট চালু করা হলেও এখনও তা ঠিকঠাক ইনস্টলই করা হয়নি। অব্যবহৃত অবস্থায় শেষ হয়ে যাচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। পাশের রুমেই 10 শয্যার এইচডিইউ, সেটাও তালাবদ্ধ। আমাদের তো এটা ব্যবহার করার মতো ডাক্তার বা যে সাপোর্টগুলো দরকার, নার্স, এইগুলো তো আমাদের নাই। রয়েছে মোটামুটি আধুনিক মানের একটি অপারেশন থিয়েটারও। এত আধুনিক যন্ত্রপাতি বলা যায় পড়ে আছে বেকারি, কারণ তার খুব সামান্য অংশই কাজে লাগানো হচ্ছে। কারণ কেবলমাত্র সিজার ছাড়া বড় অপারেশন করার সক্ষমতা এখানে নেই। আমাদের যে সার্জারির কি ওটি হয় না, সার্জারি ডক্টর আছে।
যেখানে নগর জুড়ে অন্য সরকারি হাসপাতালগুলোতে পা ফেলার জায়গা নেই, সেখানে এই হাসপাতালের অধিকাংশ বেডই শূন্য। চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ না থাকলেও সংকটটা চিকিৎসকের। প্রতিটা ওয়ার্ডে একজন করে, আর ইভিনিং নাইটে একজন ডিউটি করে, অনলি একজন, পুরো হাসপাতাল মিলে একজন। আমাদের মূল সমস্যাই জনবল। এই যে আমি যে ডাক্তার নিয়েছি না 10 বছর আগে, এরপরে কিন্তু আমাদের আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। যারা আসলে দাঁতের চিকিৎসা করেন তারা খুব ভালোভাবে জানেন যে দাঁতের চিকিৎসা করা কতখানি ব্যয়বহুল, অথচ এই হাসপাতালে এমন একটি আধুনিক যন্ত্রই আসলে বলা যায়, এমন একটি আধুনিক যন্ত্রপাতি থাকার পরেও গত 1.5 বছর ধরে চিকিৎসকের অভাবে সেটি বলা যায় বন্ধ রয়েছে। আছে আল্ট্রাসোনোগ্রাম আর এক্স-রে করারও ব্যবস্থা, তবে সপ্তাহে 2 দিন আসেন চিকিৎসক, তাই এসব পরীক্ষাও হয় 2 দিনই। এক্স-রে হচ্ছে, রেগুলারই হচ্ছে, তবে কম হচ্ছে রিপোর্ট, ওই উনি যেদিন আসে ওই দিন করে আর কি। সপ্তাহে 2 দিন আসার কথা, মঙ্গলবার শনিবার। দুপুর 2টার পর পুরো হাসপাতালের দায়িত্বে থাকেন মাত্র একজন চিকিৎসক। আবার হাসপাতাল পরিচালকই চালান প্যাথোলজি বিভাগ। তবু বিধি অনুসারে জনবল নিয়োগ দিতে পারছে না দক্ষিণ সিটি কর্পোরেশন। মেডিকেল অফিসার আমার থাকার কথা 32, সেখানে আমার আছে 15 জন। ইমার্জেন্সিতে থাকার কথা 8 জন, সেখানে ওরা কাজ করছে 4 জন। তাহলে আমি কিভাবে, এইভাবেই চলতেছে। কিছু পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়ে গেছে, তা এখন আমরা প্রেষণের জায়গায় সরাসরি নিয়োগের চেষ্টা করছি। সেই প্রক্রিয়াটা কিছু দূর এগিয়ে গেছে। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমার ইচ্ছা আছে যেগুলোকে সচল করা, কারণ এগুলোকে সচল না করলে আমি ঢাকার অন্যান্য হাসপাতালগুলোর চাপ কমাইতে পারবো না। সব কিছু মিলে কি করা যায় সে বিষয়ে আমি আজকে একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। এখনো প্রতিদিন বহির্বিভাগে গড়ে 450 থেকে 500 রোগী সেবা নেয় এই হাসপাতালে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে অনলাইনে রেলের ঈদ যাত্রার আগাম টিকিট পাওয়ার যুদ্ধ। প্রথম আধা ঘন্টায় প্রায় 2 কোটি হিট। আজ দেয়া হচ্ছে 13 জনের সার্ভারে সমস্যার অভিযোগ। আবারও বেনজির প্রসঙ্গ। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 6 জুন তিনি দুদকে উপস্থিত হচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। এদিকে জাতিসংঘের মহাসচিব যেখানে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে, সেখানে ডয়চে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই বলেও জানান মন্ত্রী। দুপুরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তার উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। দেখুন, সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে বিদায়, এবং সরকারের কোনো হাত নাই বিধায় দুদকের উপর। দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে, পেশাগত যোগ্যতার সাথে, অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে, এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন। 15 আগস্টের হত্যাকাণ্ড বিএনপি কখনোই সমর্থন করে না, কিন্তু এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের নাম জড়ানো আওয়ামী লীগের প্রতিহিংসামূলক রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, সাবেক পুলিশ প্রধানকে যখন দুর্নীতির জন্য পালিয়ে থাকতে হয়, তখন সেই বাহিনীর সম্মান কোথায় থাকে? শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি। আমরা সেটা কখনোই সমর্থন করি না, আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে, এবং সেটা তারা শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায়। বেনজির নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি, তাই না? একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনাপ্রধান। আরেকজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এই তো হচ্ছে চেহারা।
রেলের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে দেওয়া হয়েছে 13 জনের টিকিট। সকাল 8টায় বিক্রির শুরুতেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের 16,000 টিকিট। এদিন দুই অঞ্চল মিলিয়ে 32,000 বিক্রি হয় অনলাইনে। কাউন্টারের সামনে ফাঁকা হলেও ভার্চুয়াল টিকিট যুদ্ধ ছিল তীব্র। সোমবার 13 জনের টিকিট বিক্রির শুরুতেই কাঙ্ক্ষিত আসন পেতে হামলে পড়েন যাত্রীরা। এদিন পশ্চিমাঞ্চলের 16,000 টিকিটের জন্য প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট হয় 1,90,00,000 বার। ঘরে বসে যারা টিকিট কাটতে পারেননি তাদের অনেকেই ছুটে আসেন কাউন্টারে, জানান হতাশার কথা। অনেক সময় থেকে ট্রাই করতেছি, দেখাচ্ছে টিকিটগুলো, কিন্তু যখন এর ভেতরে যাচ্ছি নাই, সব 0,0,0,0 এখন তো খুব টেনশনে পড়ে গেলাম। 8টায় আমি অ্যাপস অন করে ঢুকছি, কিন্তু 8টা-2-এর মধ্যে সব টিকিট ফিল আপ। এই ক্ষেত্রে এখানে আসলাম যদি টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে এসে তো টিকিট পাচ্ছি না। দুই অঞ্চল মিলে 43টি আন্তনগর ট্রেনের 32,500 টিকিট বিক্রি হয় সোমবার। বরাবরের মতো সোমবারও অনলাইন বিড়ম্বনার কথা তুলে ধরেন যাত্রীরা। আমি 13 তারিখের টিকিট সেন্ড করতেছি, অ্যাভেলেবল টিকিট দেখাতেছে, বলতেছে নট সেন্ড, নট সেন্ড, নট সেন্ড। টিকিট পাচ্ছি না। কি বলতেছে অ্যাপসে? কি বলছে? অ্যাপসে নাই, মানে টিকিট দেখাচ্ছে খালি, আমি যাচ্ছি সরি, মানে সব ব্লক। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান, ব্যাপক চাহিদা থাকায় 13 তারিখের টিকিট নিমিষেই বিক্রি হয়ে যায়। রেলের সক্ষমতার তুলনায় বিপুল চাহিদা থাকায় টিকিট পাননি অনেকেই। চাহিদার চেয়ে যখন যোগান কম হয়, অপ্রতুল হয়, আর আমাদের সক্ষমতার বাইরে, ধর আমাদের ঘুরে ফিটে কিন্তু আমি যত কিছু বলেন সারাদিনে আমি এই 33,500 টিকিট বিক্রি করতে পারবো, এর বাইরে একটা টিকিট আমি বিক্রি করতে পারবো না। লক্ষ লক্ষ মানুষ যেতে চায়, সবার চাওয়া তো এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রেলের পক্ষে বা আমাদের সবার পক্ষে সম্ভব না। 6 জুন শেষ হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি, আর যাত্রা শুরু হবে 12 জুন থেকে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঝামেলাহীন বাজার করতে দিন দিন সুপার শপে বাড়ছে ক্রেতার আনাগোনা। এক জায়গায় প্রায় সব ধরনের পণ্য পাওয়ায় জনপ্রিয়তা বাড়ছে এ ধরনের কেনাকাটায়। পাশাপাশি মোবাইল ব্যাংকিং বা কার্ডে মূল্য পরিশোধের সুযোগ আর ক্যাশব্যাক থাকায় জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেনও। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সাদিকুল বারাত। মাসের শুরুতে বাজার করতে এসেছেন রাজধানীর মিরপুরের একটি সুপার শপে। বাজারে গেলে আমার এক একটা জিনিসের জন্য এক এক জায়গায় যেতে হচ্ছে, তো এই জায়গাটায় আসলে সবকিছু একসাথে, অনেক সময় এত ডিসকাউন্ট অফার থাকে। বারাতের মতো আরো কয়েকজন জানালেন, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে তাদের পছন্দের শীর্ষে থাকে সুপার শপ। ক্যাশলেস পেমেন্টের সুবিধা দেয় স্বস্তি। এখানে আসলে দেখা যাচ্ছে আমরা সাপ্তাহিক বাজার বা মাসিক বাজার একসাথে অনেক কিছুই নিতে পারছি। 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কিছু ডিসকাউন্টও পাই আমরা প্রতি মাসে। আমাদেরকে দেখে নিতে হয় যে ডেটগুলো ঠিক আছে কিনা। এদিকে ক্রেতা টানতে ছুটির দিন সহ বিভিন্ন সময় ছাড়ের ঘোষণা দেয় সবগুলো। মানুষ চায় স্বাচ্ছন্দ্যে নিজের কেনাকাটা শেষ করতে। যখন আমাদের ব্যানার ফেস্টুন দেখে তখনই বলে যে অফারটাকে একটু এক্সপ্লেন করেন, অফারটাকে একটু এক্সপ্লেন করেন। 100 জনের মধ্যে 90 জনই ওই অফারে পেমেন্ট করতে চায়। কেনাকাটায় ঝক্কি ঝামেলা এড়াতে নাগরিক জীবনে দিন দিন যেন অপরিহার্য হয়ে উঠছে সুপার শপ আর ডিজিটাল পেমেন্ট সুবিধা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র বিজয়ের 1 দশক পার হলেও কর্মপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় সুনীল অর্থনীতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। পর্যাপ্ত অর্থের অভাবে গবেষণাতেও সংকট বলছেন শিক্ষাবিদরা। এতে অভ্যন্তরীণভাবে সম্পদ ব্যবহারের পাশাপাশি রফতানিরও সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। টেকসই অর্থনীতি গড়ে তুলতে এ খাতের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2013 সালে স্থলভাগের মতো বঙ্গোপসাগরেও 1,18,813 বর্গ কিলোমিটার এলাকায় একচ্ছত্র অধিকার নিশ্চিত করে বাংলাদেশ, যা প্রাকৃতিক সম্পদ অর্জনে নতুন মাইল ফলক। কিন্তু 1 দশকেও কাজে লাগানো সম্ভব হয়নি বিশাল জলরাশির এই অজানা সম্পদ। তথ্য অনুযায়ী সুনীল অর্থনীতির বর্তমান আকার $1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা 2030 সালে উন্নীত হবে 3 থেকে 3.5 ট্রিলিয়নে। অন্যদিকে বিশ্ব অর্থনীতির $88 ট্রিলিয়ন মধ্যে 24 ট্রিলিয়নই আসে সমুদ্র থেকে।
পরিসংখ্যান যখন এমন, তখন সাগরের নিজস্ব সীমানায় বাংলাদেশ শুধু টোনা মাছ আহরণ করে 7 লাখ মেট্রিক টন, যা সক্ষমতার 1%-ও কম। খাত বিশেষজ্ঞরা বলছেন, দায়নে কাজ না করায় কাঙ্ক্ষিতভাবে উপকারে আসছে না অধিকারে থাকা বিশাল সমুদ্র। বিভিন্ন দেশের দ্বীপে যে সায়েন্টিস্টদের সাথে দেখেছি, তারা সমুদ্র থেকে প্রতিনিয়ত কিছু না কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে আসে। তো আমাদের ব্লু ইকোনমিরও তো এই ধরনের ফিজিক্যালি হ্রাস করার কথা ছিল, আমরা তো সেই রকম দেখছি না। শিক্ষাবিদরা মনে করেন, সমুদ্র সম্পদ আহরণ ও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ না থাকলে অর্থনীতিকে বেগবান করার বিপরীতে সমৃদ্ধ এসব সম্পদ ব্যবহারে পিছিয়ে পড়বে বাংলাদেশ। এই সমুদ্রকে এক্সপ্লোর করতে গেলে, জানতে গেলে আমাদের তো এই হাতিয়ারগুলো লাগবে। আমরা সমুদ্র যেতে না পারলে দূরে থেকে তো আমরা এটা এক্সপ্লোর করতে পারবো না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুসারে বিশ্বে প্রতি বছর 8,44,00,000 টন সামুদ্রিক খাবার আহরণ করা হয় সাগর থেকেই। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে 2030 সাল নাগাদ এ খাত থেকে প্রতি বছর $2.5 লাখ কোটি আয় করতে পারবে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। কাল সকাল 8টা থেকে শুরু হবে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। এদিনই জানা যাবে কে বসছেন দিল্লির মসনদে। দেশজুড়ে গণনা কেন্দ্রগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে প্রশাসন। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 19 এপ্রিল থেকে 1 জুন ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফায় 47 দিন ধরে দেশটির প্রায় 65 কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। 55 লাখ ইভিএমে বন্দী সেই গণনায় জানা যাবে মঙ্গলবার। ভারত জুড়ে এরই মধ্যে গণনা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। 3 স্তরের এই ব্যবস্থায় প্রত্যেক গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে থাকছে 144 ধারা। আকাশে ড্রোন, কেন্দ্রের ভেতর ও বাইরে থাকছে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরার নজরদারি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ দল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। সবার আগে পোস্টাল ব্যালট গণনা করা হবে। এরপর ভোটারের সংখ্যার অনুপাতে ইভিএম গণনার কাজ শুরু হবে। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ট থাকবেন কাউন্টিং সেন্টারে, থাকবেন গণমাধ্যমের প্রতিনিধি ও বিদেশি পর্যবেক্ষকও। দেশটির অন্যতম দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ায় এবার 6টি সর্বভারতীয় রাজনৈতিক দল ছাড়াও 2,500-এরও মতো প্রাদেশিক রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে লড়েছেন। নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছেন প্রায় 14,000 প্রার্থী। মঙ্গলবার একইভাবে জানা যাবে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বিধানসভার ফলাফলও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টির ঢলে 4 দিন ধরে বিপর্যস্ত সিলেট। ঘরবাড়ি ছাপিয়ে ওসমানী মেডিকেলে পানি। নগরবাসীর চরম দুর্ভোগে লন্ডনে বসে নীরব দর্শক মেয়র। সুনামগঞ্জে ভেঙেছে সড়ক। অবসরের 13 বছর পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ খোদ গ্রামীণ ব্যাংকের। সুবিধা দিয়েছেন পরিবারকে, বিভ্রান্তিকর তথ্য দাবি আইনজীবীর। এবং 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কারওয়ান বাজার বিপাকে 1200 দোকানের শত শত ক্রেতা বিক্রেতা। 1 বছর ধরে বকেয়া 4 কোটি টাকা। বিল পরিশোধ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ। এ ছিল দুপুরের সময়ে। বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইনান, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।